নমস্কার ছাত্রছাত্রীরা, রুচি অনলাইনের পক্ষ থেকে আমি আপনাদের জিওগ্রাফি টিচার অনেসা নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ক্লাস। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে চলি। আজকে আমরা যে বিষয় দেখতে চলেছি সেটা কি না, সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহলের বিষয়। তো পৃথিবীর অন্দরমহল এটা হচ্ছে ক্লাস 8 এর ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের বিষয় কিন্তু আমরা এটা পার্ট 3, মানে আমরা এর আগে কিন্তু দুটো পার্ট করেছি। তো এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। চলুন দেখি। তো ফার্স্টে আমাদের কি দেখবো, আমরা এর আগে কিন্তু ভূত্বকের বিষয় আর গুরুমণ্ডলের বিষয় অলরেডি করে ফেলেছি। এবার আমরা এখানে দেখবো কিন্তু কেন্দ্রমণ্ডলের বিষয়। তো এই যে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বিষয়টা কি। তো আমরা যদি পৃথিবীকে না একটা পুরো পেঁয়াজের মতো ভাবি, তো পেঁয়াজ যেমন কি একটার পর একটা খোসা থাকে না, ঠিক তেমনি পৃথিবীরও ওরকম খোসা খোসা, মানে ওরকম স্তরে স্তরে কিনা সাজানো। তো এরকম স্তরে স্তরে সাজানো পৃথিবীর সব থেকে ভেতরের যে স্তর, সেটাই কি না কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রমণ্ডল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সহজভাবে এখানে দেওয়া আছে। প্রথমত, পৃথিবীর কেন্দ্র আর পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে দূরত্ব কতটা? ৬,৩৭০ কিলোমিটার। ঠিক আছে, মানে বলতে গেলে এই যে পৃথিবীর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় ৬,৩৭০ কিলোমিটার গভীরে কিনা কেন্দ্র অবস্থিত। কিন্তু অতটা গভীর পর্যন্ত কিন্তু মানুষ পৌঁছাতে পারে না। এই জন্য কি করা হয়, বেশিরভাগ খনন কার্যের সব থেকে বড় খনন কার্য করা হয়েছে কিন্তু 12 কিলোমিটার পর্যন্ত, আসলে 12 নয় 10 কিলোমিটার, সেটা একটা খনি। ঠিক আছে, তো এইখানে আমরা কিভাবে বুঝতে পারছি কি এত দূর পর্যন্ত কেন্দ্র রয়েছে বা এই সমস্ত বিভিন্ন স্তর রয়েছে। এর পিছনের কারণ কিন্তু আমাদের সিসমোলজি। ঠিক আছে, মানে ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমে আমরা এই বিষয় জেনেছি। তো আমি আগেও বলেছি ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমে, পিআরএস তরঙ্গের মাধ্যমে কি করা হয়েছে না, আমরা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তিনটে বিষয়ের তিনটে স্তর জেনেছি। আবার এই তিনটে স্তরের মধ্যে কি আছে না, বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলোর বিষয়ে আমরা জেনেছি। তো আজকে আমরা কি দেখছি না, আমরা আমাদের থার্ড পার্ট অর্থাৎ কেন্দ্রমণ্ডল দেখতে চলেছি। কেন্দ্রমণ্ডল এই যে কিনা সবচেয়ে ভেতরের অংশটা কোর বা কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে মূলত কিন্তু দুটো ভাগ আছে। ঠিক আছে, তো দুটো ভাগ কি কি দেখবো। ফার্স্ট ভাগটা কি আছে না, কেন্দ্রমণ্ডলের ফার্স্ট ভাগ আউটার কোর। আউটার কোর মানে এই যে কেন্দ্রমণ্ডল, এটা বহিঃকেন্দ্রমণ্ডল আর এটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এই যে আউটার কোর, ইনার কোর। প্রথমত আউটার কোর বা বহিঃকেন্দ্রমণ্ডলের বিষয় কি, এটা ২৯০০ কিলোমিটার থেকে ৫,১৫০ কিলোমিটার বা ৫,১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো গুরুমণ্ডল কোথায় শেষ হচ্ছে, যেমন কি আমরা জানি গুরুমণ্ডল ১০০ কিলোমিটার থেকে শুরু হয়েছিল, আর সেটা শেষ হয়েছে কোথায় গিয়ে না, আমাদের ২৯০০ কিলোমিটারে গিয়ে সেটা শেষ হয়েছিল। তো গুরুমণ্ডল যেখানে শেষ হচ্ছে তার ঠিক পর থেকেই কি না কেন্দ্রমণ্ডল শুরু হয়েছে। এই জন্য কেন্দ্রমণ্ডলের যেহেতু বাইরের অংশ, এটা বহিঃকেন্দ্রমণ্ডল, তাই গুরুমণ্ডল, এই যে গুরুমণ্ডলের ঠিক পরে কিন্তু বহিঃকেন্দ্রমণ্ডল আছে। ঠিক আছে, তো এই গুরুমণ্ডলের পরে যে বহিঃকেন্দ্রমণ্ডল, এটা কোথা থেকে শুরু হয়েছে না ২৯০০ থেকে শুরু হয়েছে, আর ৫১০০ মানে ৫,১০০ তে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এর অবস্থা কিরকম, এই যে কেন্দ্রমণ্ডলে বহিঃকেন্দ্রমণ্ডলের অবস্থা কিন্তু গলিত। বহিঃকেন্দ্রমণ্ডল গলিত, অন্তঃকেন্দ্রমণ্ডল কিন্তু কঠিন। ঠিক আছে, আচ্ছা এখানে প্রধান উপাদান কি আছে, লোহা আর নিকেল। আচ্ছা আমরা এর আগে যখন ভূত্বক পড়েছিলাম, আমরা সিয়াল সীমার বিষয়ে পড়েছিলাম। আর যারা যখন আমরা গুরুমণ্ডল পড়েছিলাম তখন আমরা প্রোফেসিমা নিফেসিমার বিষয়ে পড়েছিলাম। তো এখন আমরা কি দেখছি, এখন আমরা কিন্তু ওই ধরনের কোনো মানে ধাতব ভাগ দেখতে পাচ্ছি না। শুধু এইটুকু কি একটা অংশ তরল, তার তাপমাত্রা বেশি, সেটা বাইরে অবস্থিত। আরেকটা অংশ কঠিন, তার তাপমাত্রাটা বেশি, সেটা ভেতরে অবস্থিত। জাস্ট এই ডিফারেন্সটা। ঠিক আছে, আচ্ছা এখানে টেম্পারেচার কত আছে, ৪,০০০ থেকে ৫,০০০ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এটা শুনে বোঝা যাচ্ছে কি এখানে যে সমস্ত যাই আছে সমস্ত কিন্তু গলিত অবস্থায় আছে, কোনো কিছু কিন্তু গোটা অবস্থায় নেই। ঠিক আছে, মানে কঠিন অবস্থায় কোনো কিছু থাকার কথা নয়। কিন্তু এবার বলবেন কি অন্তঃকেন্দ্রমণ্ডল তো আরো ভেতরে, সেটা তো মানে গলিত থাকার কথা, মানে সেখানে জিনিসপত্র, কিন্তু সেখানে কঠিন কেন?
তার পেছনে কারণ হচ্ছে যে সমস্ত ভারী ধাতু, ভারীগুলো হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডলে আছে, আর বহিঃকেন্দ্রমণ্ডলে হচ্ছে হালকা ধাতুগুলো আছে। তো হালকা ধাতুগুলো যে পরিমাণে হচ্ছে কিনা গলে গেছে, ভারী ধাতুগুলো সেরকম গলেনি। এই জন্য আমরা বলি কি অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কঠিন আর বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে তরল। ঠিক আছে। আচ্ছা, এই ধাতু যেমন এখানে কি হয়েছিল যখন আমরা গুরুমণ্ডল পড়েছিলাম না, গুরুমণ্ডলে কি ছিল না, যে অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটা ছিল তার মধ্যে একটা চলন ছিল। ঠিক আছে, মানে এরকম ঘুরে ঘুরে সেখানে যে যে ম্যাগমা, সেই ম্যাগমাটা হচ্ছে একটা ঘূর্ণন পথে, মানে এই চললো উপরে উঠলো আবার ঘুরলো আবার নিচে নামলো, চললো উপরে উঠলো ঘুরলো নামলো, এইরকম পথে হচ্ছে সেটা পরিচলন হতো। তো ঠিক সেই রকম ভাবেই এই যে হচ্ছে বহিঃকেন্দ্র মণ্ডল, এখানেও কিন্তু এই জিনিসটা ঘটে, কিন্তু দুটোর কার্যকারিতা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে ওই যে অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরে যে হচ্ছে চলনটা ছিল সেটা কি করছিল না, সেটা হচ্ছে পাত সঞ্চালনে হচ্ছে সাহায্য করছিল। অন্যদিকে এখানে যে আমরা হচ্ছে বহিঃকেন্দ্র মণ্ডলে যে চলনটা, যে ঘূর্ণন পথে চলন, মানে এই একই সিস্টেমে, তো এইটা হচ্ছে কি করছে না, ম্যাগনেটিক ফিল্ড বা পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে সৃষ্টি করছে। এর মানে বলতে পারি কি আমরা যে হচ্ছে এই যে পৃথিবীতে হচ্ছে দাঁড়িয়ে আছি, যে মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ মানে কি এই যে চৌম্বকীয় যে ক্ষেত্রটা যে আমাদের টেনে রেখেছে, এটার জন্য কে দায়ী না, আমাদের হচ্ছে কেন্দ্রমণ্ডলের বহিঃকেন্দ্রমণ্ডলীয় অংশটা। ঠিক আছে, নেক্সট। এবার আছে অন্তঃকেন্দ্রমণ্ডলে। অন্তঃকেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে কি, বহিঃকেন্দ্রমণ্ডল মানে আউটার কোর, অন্তঃকেন্দ্রমণ্ডল মানে ইনার কোর। ঠিক আছে, তো অন্তঃকেন্দ্রমণ্ডলের ডিস্টেন্সটা কত, আমি ডিস্টেন্সটা লিখতে ভুলে গেছি, আমি বলে দিচ্ছি। অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে যে 5100 তে বহিঃকেন্দ্রমণ্ডল শেষ হয়েছে, ঠিক তার পর থেকে অন্তঃকেন্দ্রমণ্ডল 6370 কিলোমিটার। ঠিক আছে, তো বহিঃকেন্দ্রমণ্ডল কোথায় শুরু হয়েছে, মানে বহিঃকেন্দ্রমণ্ডলের শুরু হচ্ছে 2900, শেষ হচ্ছে 5100, অন্তঃকেন্দ্রমণ্ডলের শুরু 5100 আর শেষ হচ্ছে 6370-এ। ঠিক আছে, তো তারপরে গিয়ে কি হচ্ছে না, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে কি, মানে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, মানে এই যে এটাকে তো গোল করে রাখা আছে, তো বলতে গেলে এই যে দৈর্ঘ্যটা এটা কতটা, ঠিক আছে, এটা আছে 1220 থেকে 1230 কিলোমিটার। ঠিক আছে, মানে বলতে গেলে এই যে অংশটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কতটা গভীরতা, ওই যে আমরা যে বলছি না 5100 থেকে 6370, এইটা কতটা ডিস্টেন্স ওইটা হচ্ছে এখানে বলেছে। তো যেটা হচ্ছে কিনা প্রায় চাঁদের যে হচ্ছে ডিস্টেন্স, চাঁদ হচ্ছে মানে তার যে সার্কামফারেন্স, পরিধি, সেই পরিধির হচ্ছে কিন্তু 70%। ঠিক আছে, পরিধি নয়, তার ব্যাসার্ধ, মানে চাঁদেরও তো হচ্ছে ঠিক যেমন হচ্ছে কি এই যে পরিধি, পরিধির পর আমরা যদি একটা সরলরেখায় সেটাকে কাটি, যেমন এই যে এধার থেকে এধার যদি সরলরেখায় কাটি, এটা কি হবে না ব্যাস হবে, আবার এই ব্যাসের এইটা কিনা ব্যাসার্ধ। তো চাঁদের যে ব্যাসার্ধ, সেই চাঁদের ব্যাসার্ধের কিন্তু 70% শুধুমাত্র হচ্ছে কিন্তু পৃথিবীরই ব্যাসার্ধ। এর মানে চাঁদ আয়তনে কতটা ছোট, এর থেকে আমরা একটু আন্দাজ করতে পারছি। ঠিক আছে, আর নেক্সট কি হচ্ছে, আমরা সেখানে যেমন বলেছিলাম বহিঃকেন্দ্রমণ্ডল কি ছিল না, তরল ছিল, কারণ সেখানে হচ্ছে ধাতুর পরিমাণ মানে হালকা ধরনের ধাতু আছে, এই জন্য উচ্চ তাপমাত্রায় গলে গেছে। কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল কিনা কঠিন। আচ্ছা, কঠিন কেন, প্রথমত এখানে ভারী ধাতুগুলো আছে। এবার ভারী ধাতু থাকার কারণে সমস্ত ধাতু কিন্তু একে অপরের সাথে চেপে আছে, তো এতটা চাপে থাকার কারণে মানে ওগুলো কোনোদিনও কিন্তু গলার সুযোগ পায় না, ওগুলো কিন্তু কঠিন হয়ে থাকে। যেমন কি এর একটা বলতে গেলে, যেমন একই প্রাণীর দেহ, ঠিক আছে, যদি হচ্ছে কম চাপের মধ্যে থাকে তাহলে হচ্ছে সেটা পেট্রোলিয়াম তরল হয়ে যায়, কিন্তু যদি সেটা বেশি চাপের মধ্যে থাকে তাহলে সেটা কঠিন হয়ে কয়লায় পরিণত হয়ে যাচ্ছে। তো একই জিনিস কিন্তু দুটো আলাদা জিনিসে পরিণত হচ্ছে, কিসের কারণে না, চাপের আর তাপের ডিফারেন্সের কারণে। এখানে কি হচ্ছে, এখানে টেম্পারেচারটা কিন্তু হচ্ছে বেড়ে গেছে, কারণ যেহেতু বহিঃকেন্দ্রমণ্ডল যতটা ছিল তার থেকে অন্তঃকেন্দ্রমণ্ডল অনেকটা ভেতরে, সুতরাং টেম্পারেচার বাড়ছে, কিন্তু অত্যাধিক চাপের কারণে এখানে কিন্তু হচ্ছে যে সমস্ত কঠিন যে ধাতুগুলো সেগুলো কিন্তু হচ্ছে গলার সুযোগ পায়নি। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রধানত লোহার নিকেলের মিশ্রণ, যেমন হচ্ছে সেখানে ছিল এক্সাক্ট এখানেও সেম, কিন্তু এখানে লোহার নিকেলের পরিমাণটা বেশি, আর এরই সাথে অন্যান্য ভারী ধাতুর পরিমাণ বেশি, যখন কি বহিঃকেন্দ্রমণ্ডলে লোহা নিকেল তো ছিল, তার সাথে হালকা ধরনের ধাতু ছিল। ঠিক আছে, আচ্ছা, এর হচ্ছে টেম্পারেচার কত,
বহিঃকেন্দ্রমণ্ডলের টেম্পারেচার মানে সেখানে তাপমাত্রা ছিল কত না 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে 5400 থেকে 5700 বা 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে তাপমাত্রা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এটা বলতে পারি কি যে পৃথিবীর ভেতরের অংশের যে টেম্পারেচার সেটা হচ্ছে সূর্যের মানে প্রায় সমান, সূর্যের যে বাইরের অংশ তার প্রায় সমান বা তার থেকে একটু বেশি অবশ্যই হবে, কারণ সূর্য থেকেই তো হচ্ছে পৃথিবীটা ছিটকে বেরিয়ে এসছে। সময়ের সাথে সাথে বাইরের অংশটা হচ্ছে ঠান্ডা হয়েছে কিন্তু ভেতরটা তো এখনো হচ্ছে গরম আছে না, এই জন্য এইরকম। ঠিক আছে, আর কি অত্যধিক চাপ প্রায় 36 লক্ষ বার বায়ুমণ্ডলের চাপের সমান। এর কারণে এত গরম হওয়া সত্ত্বেও এটি কঠিন থাকে। ঠিক আছে, মানে বার বায়ুমণ্ডল বলতে বায়ুমণ্ডলের একটা চাপ আমাদের উপর আছে আমরা জানি, সেটাকে আমরা হচ্ছে একটা বিশেষ সংখ্যা দিয়ে হচ্ছে মানে চিহ্নিত করি। যেমন আমাদের উপরে বলতে গেলে প্রত্যেকটা মানুষের উপরে বলতে গেলে 10,000, ঠিক আছে, কিলোগ্রামের মতো ওয়েট পড়ছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না কি আমাদের উপরে 10,000 কিলোগ্রামের মতো ওয়েট পড়ছে। কারণ কি আমাদের শরীরের মধ্যেও হচ্ছে সেই পরিমাণে বায়ু আছে। তো শরীরের মধ্যে যে বায়ু আছে, শরীরের বাইরে যে বায়ুর চাপটা আছে, দুটো সমান হওয়ার কারণে কিন্তু আমরা সেই চাপটা বুঝতে পারি না। কিন্তু এই যে মানে এর ক্ষেত্রে ভূমণ্ডল ভূ অভ্যন্তরের ক্ষেত্রে এরকম বিষয় কিন্তু নেই, কারণ সেখানে তো হচ্ছে বায়ু নেই। সুতরাং উপর থেকে যে চাপটা পড়ছে সেই চাপের কারণে সেটা এতটা অত্যধিক হওয়ার কারণে কি হচ্ছে না সেখানে মানে যে সমস্ত ধাতু আছে বা যে সমস্ত খনিজ পদার্থ যা কিছু আছে কোনো কিছু কিন্তু গলার সুযোগ পাচ্ছে না, সমস্ত কিছু কিন্তু কঠিন অবস্থাতেই থেকে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট। এবারে কি আছে না বিযুক্তি রেখা। ঠিক আছে, তো বিযুক্তি রেখা আমাদের কোন পার্ট? আমরা হচ্ছে কি করেছিলাম না সমস্ত গুরুমণ্ডল পর্যন্ত খুব সম্ভবত আমি হচ্ছে বিযুক্তি রেখাগুলো বলে বলে এসেছিলাম। আমি কেন্দ্রমণ্ডলটাই হচ্ছে হয়নি, আর গুরুমণ্ডলেরও বোধহয় লাস্টে আমি বলিনি। ঠিক আছে, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের হচ্ছে বিযুক্তি রেখা 5টা আছে। ঠিক আছে, 5টা কি কি? কর্নোরাডো বিযুক্তি রেখা, মোহরভিসিক বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা আর লেহম্যান বিযুক্তি রেখা। এগুলো হচ্ছে এখানে শর্টে দেওয়া আছে, পরে এগুলোর বিষয়ে ডিটেলও আমি বলছি। তো কর্নোরাডো বিযুক্তি রেখা কোথায় আছে না আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্ট। আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্ট বলতে ক্রাস্ট হচ্ছে ভূত্বক, তো ঊর্ধ্ব ভূত্বক নিম্ন ভূত্বক মানে মহাদেশীয় ভূত্বকীয় অংশ আর মহাসাগরীয় ভূত্বকীয় অংশ বা শিয়াল আর সীমা। তো যদি বলে শিয়াল আর সীমার মধ্যে কোন হচ্ছে মানে বিযুক্তি রেখা আছে, কর্নোরাডো। মহাদেশীয় ভূত্বক মহাসাগরীয় ভূত্বকের মধ্যে কোন বিযুক্তি রেখা আছে, সেম, কর্নোরাডো। আমি আগেটা মোহ বললাম কি? আচ্ছা, আবার রিপিট করছি। শিয়াল সীমার মধ্যে কোন বিযুক্তি রেখা আছে, কর্নোরাডো। মহাদেশীয় মহাসাগরীয়র মধ্যে কোন বিযুক্তি রেখা আছে, সেম, কর্নোরাডো। বা যদি বলি ঊর্ধ্ব ভূত্বক এবং নিম্ন ভূত্বকের মধ্যে কোন হচ্ছে বিযুক্তি রেখা আছে, সেম, কর্নোরাডো। ঠিক আছে, তো এই কর্নোরাডো কত কিলোমিটার গভীরতায় অবস্থিত? 15 থেকে 20 কিলোমিটার গভীরতায় এই কর্নোরাডো বিযুক্তি রেখা কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট আছে মোহ বিযুক্তি রেখা। মোহ বিযুক্তি রেখা কোথায় আছে না ক্রাস্ট এন্ড ম্যান্টেল। ক্রাস্ট হচ্ছে ভূত্বক আর ম্যান্টেল হচ্ছে কি না গুরুমণ্ডল। তো ভূত্বক আর গুরুমণ্ডল দুটোর মাঝে হচ্ছে কি অবস্থিত, এই যে হচ্ছে মোহ বিযুক্তি রেখা। কত কিলোমিটারে গিয়ে এটা অবস্থান করছে? 35 কিলোমিটার প্রায়। ঠিক আছে, কারণ এইখানে হচ্ছে মানে যেহেতু অ্যাস্ট্রোনস্ফিয়ার স্তরটা অবস্থিত তাই এখানে একটু আপ ডাউনের ব্যাপার আছে। এরপরে কি আছে না রেপিত্তি। ঠিক আছে, রেপিত্তি বিযুক্তি রেখা কি না রেপিত্তি বিযুক্তি রেখা হচ্ছে আপার মেন্টেল আর লোয়ার মেন্টেল, ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডল বা বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডল বা প্রোফেসিমা এবং নিফেসিমা, এর মাঝে কি আছে না রেপিত্তি। কত কিলোমিটারের ভেতরে? 6,600 থেকে 6,000, সরি 6,000 নয়, 660 থেকে 670 বা 700 কিলোমিটার। ঠিক আছে, তো 660 বললে অ্যাকিউরেট, কারণ নর্মালি হচ্ছে এই বিযুক্তি রেখাটাকে এর জন্য হচ্ছে বেশ পরিচিত এই 660 কিলোমিটারের জন্য, কিন্তু তা 660 টু 700 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে প্রায়। ঠিক আছে, তো যদি আবার পুনরায় বলছি, যদি এখানে কেউ বলে কি ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডলের মধ্যে কোন হচ্ছে বিযুক্তি রেখা আছে, রেপিত্তি। ও বহি গুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের মধ্যে কোন এ রেখা আছে বিযুক্তি রেখা আছে, রেপিত্তি। প্রোফেসিমা আর নিফেসিমার মধ্যে কোন বিযুক্তি রেখা আছে, সেম, রেপিত্তি। ঠিক আছে, তিনটের ক্ষেত্রেই উত্তর কিন্তু রেপিত্তি। ঠিক আছে,
ডিটেল পরে বলছি। তারপর আছে কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় আছে? না ম্যান্টেল এবং কোরের মাঝে, মানে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে কি না গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো এই যে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এই দুটোর মাঝে থাকা সত্ত্বেও এটাকে আরো একভাবে বলা যায় কি নিম্ন গুরুমণ্ডল আর বহিঃকেন্দ্র মণ্ডলের মাঝেও কিন্তু এই অংশটাই অবস্থিত। কেন? পরে দেখি, একটা ছবি দেখিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এটা কোথায় গিয়ে হচ্ছে এর অবস্থান? 2900, ঠিক আছে? 2900 কেন? যেমন কি বলেছিলাম কি কেন্দ্রমণ্ডলের শুরুতেই বলেছিলাম না কি গুরুমণ্ডল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল শুরু হচ্ছে। সুতরাং গুরুমণ্ডল যেখানে শেষ হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল শুরু হচ্ছে সেইখানটাতে এই বিযুক্তি রেখাটার অবস্থান থাকবে, এই জন্য এটা 2900। আর লেমেন কোথায় আছে? বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে, এই জন্য তার হচ্ছে রেঞ্জটাও কিন্তু সেখানে 5150 বা 5100 কিলোমিটার, ঠিক আছে? এবার এগুলো ডিটেলে বলছি আর কি দাঁড়া। হ্যাঁ, তো এবার আমরা এক একটাকে ডিটেলে বুঝে নিচ্ছি। প্রথমে আছে কলোরাডো, ঠিক আছে? কলোরাডো বিযুক্তি রেখা বা কলোরাডো বিযুক্তি তল বা কলোরাডো ডিসকন্টিনিউইটি, এটা হচ্ছে কোথায় আছে? প্রথমত ভূত্বকের ভিতরে, উপরের ভূত্বক বা ঊর্ধ্ব ভূত্বক বা সিয়াল আর নিম্ন ভূত্বক বা সীমা এর মাঝে, ঠিক আছে? তো সিয়াল আর সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? কলোরাডো। উপরে ভূত্বক বা ঊর্ধ্ব ভূত্বক নিম্ন ভূত্বকের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? কলোরাডো। বা মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বকের মধ্যে কোন বিযুক্তি রেখা আছে? কলোরাডো বিযুক্তি রেখা, ঠিক আছে? তিনটে ভালো করে নোট করে রাখবেন, তিনটে প্রশ্ন আসলেই কিন্তু এই সেম অ্যান্সার হবে। মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বক কলোরাডো, ঊর্ধ্ব ভূত্বক নিম্ন ভূত্বক কলোরাডো, সিয়াল সীমা কলোরাডো, ঠিক আছে? তারপরে কি আছে না গভীরতা। গভীরতা কোথায়? একটু আগে দেখলাম 15 থেকে 20 কিলোমিটার, অর্থাৎ মহাদেশীয় এলাকার মধ্যেই হচ্ছে এটাকে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার গভীরতায় এই কলোরাডো বিযুক্তি রেখার অবস্থান আছে। কিন্তু এই যে কলোরাডো বিযুক্তি রেখা না অন্যান্য বিযুক্তি রেখাগুলো প্রায় হচ্ছে কিন্তু একটা সমানভাবে ধরা হয়, যদিও বা কিছু উচ্চ নিচ থাকা সম্ভব, কিন্তু সেটা হচ্ছে কিন্তু যাচাই করার কোনো মানে নেই, কারণ সেটা যেহেতু এতটা গভীরে সেটাকে যে যাচাই করব কোনো কিন্তু সুযোগ খুব একটা নেই। কিন্তু কলোরাডো যেহেতু ভূত্বকের মধ্যে অবস্থিত আর ভূত্বকটা যদি বা আমাদের যে একটু আগে যেমন বললাম কি 12 কিলোমিটার পর্যন্ত হচ্ছে গর্ত করে একমাত্র দেখা গেছে, কিন্তু ভূত্বকটা যেহেতু সব থেকে উপরের অংশ না, তাই তার বিষয়ে হচ্ছে ডিটেলটা অনেকটা বেশি পুঙ্খানুপুঙ্খ ভাবে পাওয়া গেছে। তো এই জন্যই এখানে হচ্ছে কিন্তু এই যে মানে বিযুক্তি রেখা না এটা একটু কিন্তু আপ ডাউন আছে, ঠিক আছে? এটা কিন্তু সমান বলা যাবে না। বৈশিষ্ট্য কি? ভূত্বকের দুই অংশের মধ্যে খনিজ এবং ঘনত্বের পরিবর্তন, পি ওয়েভের গতি বাড়ে, ঠিক আছে? খনিজ মেন আসলে কি জানেন তো এই যে প্রত্যেকটা স্তর কেন হচ্ছে ভূ অভ্যন্তরের মধ্যে এতগুলো হচ্ছে স্তরের কথা বলা হচ্ছে। প্রথমত পৃথিবীর হচ্ছে উপর থেকে ভূত্বক থেকে যত আমরা ভেতরের দিকে যাব তত কিন্তু হচ্ছে তার যে মানে বিভিন্ন যে আহ ভেতরের যে হচ্ছে এক একটা স্তর, স্তরের মধ্যে এই যে খনিজ পদার্থ এবং সেখানে যে ঘনত্ব এইগুলোর কিন্তু একটা পার্থক্য দেখা যায়। আর এই পার্থক্যগুলোর কারণে এক একটা স্তরকে কিন্তু আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা হয়। তো এই ভূত্বকেরও যে দুটো পার্থক্য সেটাকেও চিহ্নিত করার জন্য খনিজ এবং ঘনত্বের যে পরিবর্তন যে পার্থক্য সেটাকে চিহ্নিত করার জন্য কিন্তু এই কলোরাডো বিযুক্তি রেখা ব্যবহার করা হয়, ঠিক আছে? মহাদেশীয় ভূত্বকের অভ্যন্তরীণ বিভাজন দেখায়, মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বকের মাঝে এই বিভাজনটাকে দেখাচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে এ করে দিই যে এই যে বলছি না খনিজ এবং ঘনজ, ধরুন সিয়াল, সিয়ালের মধ্যে কি আছে? সিলিকা অ্যালুমিনিয়াম। সীমার মধ্যে কি আছে? না সিলিকা ম্যাগনেসিয়াম। তো সিলিকা অ্যালুমিনিয়াম হালকা এই জন্য এটা মহাদেশীয়, আর সিলিকা ম্যাগনেসিয়াম এটা ভারী এই জন্য এটা মহাসাগরীয়। তো মহাদেশীয় এবং মহাসাগরীয় দুটোর মধ্যে যেহেতু হচ্ছে এই যে মানে উপাদানের পরিবর্তন, উপাদানের পরিবর্তনের কারণে কি ঘনত্ব আলাদা হলো। এই সিয়ালের ঘনত্ব কম, সীমার ঘনত্ব বেশি, যার কারণে হচ্ছে কি খনিজ পদার্থ আর এদের ঘনত্ব দুটো হচ্ছে আলাদা হওয়ার কারণে দুটোকে হচ্ছে এই কলোরাডো বিযুক্তি রেখা কিন্তু সেপারেট করেছে, ঠিক আছে? নেক্সট।
এবার আছে মোহরভিষিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। ঠিক আছে, মোহ বিযুক্তি রেখা কোথায় আছে? ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে। ঠিক আছে, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তি রেখা। কত কিলোমিটার ডিফারেন্সে? 30 থেকে 70 কিলোমিটার, আর মহাসাগরের নিচে 5 থেকে 10 কিলোমিটার। ঠিক আছে, তো 30 থেকে 70 আর মানে 10 কি করে হচ্ছে? যদি আমরা হচ্ছে সেপারেটলি এটাকে ভেবে দেখি কি, আহ, মানে যখন এই যে মহাদেশীয় যে অংশ, মহাদেশীয় অংশের ক্ষেত্রে কি না আমরা করতে পারি। তো এই মহাদেশীয় অংশের ক্ষেত্রে কি না, মহাদেশীয় অংশটা যেখানে শেষ হচ্ছে, ধরুন এতটা মহাদেশীয় অংশ, কিন্তু এবার ধরুন এই মহাদেশীয় চলতে যেতে মহাসাগরীয় অংশ চলে গেল, এই তলটা কিন্তু সমান আছে ধরে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু মহাদেশ কি একটু উঁচু আছে আর মহাসাগর কি একটু নিচু অংশ, তো এই যেতে যেতে মহাসাগর কিন্তু একটু নিচু হয়ে গেল। সুতরাং এই যদি লেভেল করা যায় তাহলে এটা মহাদেশীয়, এটার হচ্ছে ডিস্টেন্স বেশি হবে নাকি মহাসাগরীয় ডিস্টেন্স বেশি হবে? অবশ্যই মহাদেশীয় ডিস্টেন্স বেশি হবে। এই জন্য মহাদেশীয় কিন্তু 30 থেকে, মানে মহাদেশীয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই ভূপৃষ্ঠের উপর, এখান থেকে হচ্ছে কিন্তু 30 থেকে 70 কিলোমিটার ভেতরে আছে। কিন্তু মহাসাগরের নিচে, যেহেতু মহাসাগর অলরেডি একটা নিম্ন অংশ, তাই সেখানে কি আছে না 5 থেকে 10 কিলোমিটার ভেতরে এই মোহ বিযুক্তি রেখার অস্তিত্ব আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে মানে গতি কি হয় না হঠাৎ বেড়ে যায়। আচ্ছা, যখন আমরা হচ্ছে কলোরাডো বিযুক্তি রেখা দেখছি, কলোরাডো বিযুক্তিতে হচ্ছে মানে যে ওয়েভ, যে তরঙ্গ সেটা বেড়ে যাচ্ছে, তারপরে আবার হচ্ছে এখানে এসে অর্থাৎ এই মোহ বিযুক্তি রেখা এসে আরো স্পিড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে মানে ভূত্বকের দুটো অংশ অর্থাৎ মহাদেশীয় মহাসাগরীয় মধ্যে প্রায় কিন্তু জিনিস সেম ছিল, তাদের ঘনত্ব প্রায় কাছাকাছি ছিল, তাদের উপাদানের মধ্যে সিয়াল আর সীমা দুটোর মধ্যে সিলিকন আছে, শুধু অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, আরো কিছু উপাদান, জাস্ট এইটুকু মাইনর ডিফারেন্স ছিল, এই জন্য দুটোর কিন্তু হচ্ছে গতি বেড়েছিল কিন্তু খুব কম পরিমাণে। কিন্তু যখন ভূত্বক থেকে হচ্ছে গুরুমণ্ডলের মধ্যে হচ্ছে ওই পি তরঙ্গ যাচ্ছে, তখন কি, যেহেতু ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে খনিজ এবং ঘনত্বের মানে বিশাল বড় পার্থক্য, তাই কিন্তু হচ্ছে এখানে স্পিড অনেকটা বেড়ে যায়, এই বিযুক্তি রেখা পেরোনোর পরই কিন্তু স্পিড অনেকটা বেড়ে যায়, আর এর দ্বারাই কিন্তু কি না বিজ্ঞানীরা হচ্ছে এটা বলে কি এখানে হচ্ছে অন্য একটা স্তর শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কি না এর গুরুত্ব হচ্ছে প্রথমত এই যে বিযুক্তি রেখাটা, এটা হচ্ছে কে আবিষ্কার করেছেন? এটা হচ্ছে আন্দ্রিজা মোহরভিসিক 1909 সালে। আন্দ্রিজা মোহরভিসিক 1909 সালে এই বিযুক্তি রেখাটা মানে আবিষ্কার করেছেন। এবার দেখুন, প্রথমে আপনারা না যেগুলো হচ্ছে এটাকে আপনারা ঘরের ডায়াগ্রাম এঁকে করবেন। আমি ভি টাইপের যে ডায়াগ্রামটা আগে অনেকগুলো ছবিতে দিয়েছি, সেগুলো যদি পারেন একবার খাতায় এঁকে, আমি যেখানে যেখানে কোন বিযুক্তি রেখাগুলো আছে বলছি সেগুলোকে অনুগ্রহ করে সেখানে সেখানে মানে নোট করে নেবেন। ঠিক আছে, তো নেক্সট, এবারে গিয়েছে না রেপিত্তি ডিসকন্টিনিউইটি। রেপিত্তি এটা কোথায় আছে? এটা হচ্ছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের, সরি, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডলের মাঝে। ঠিক আছে, তো ঊর্ধ্ব গুরুমণ্ডল আর মানে আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল, ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডল, গুরুমণ্ডলের দুটো অংশ বলেছিলাম, তার মাঝে কি আছে না এই রেপিত্তি বিযুক্তি রেখা। তো রেপিত্তি বিযুক্তি রেখাকে হচ্ছে কি বলা হয়, যেমন আমি বলেছিলাম না যেখানে 660টা মনে রাখবেন, কারণ 660টা আপনাদের জন্য সব থেকে ইজি হবে। কেন না এই রেপিত্তি বিযুক্তি রেখাকে 660 এর বিযুক্তি রেখাও বলা হয়, 660 কিলোমিটারের, কারণ প্রায় 660 থেকে 670 কিলোমিটার গভীরতায় এর অস্তিত্ব আছে। ঠিক আছে, আর কি না এখানে খনিজ হচ্ছে পদার্থের মধ্যে একটু হচ্ছে পার্থক্য আছে, এই জন্য এখানে হচ্ছে কিন্তু পুনরায় হচ্ছে সিসমিক তরঙ্গ সেটা হচ্ছে কিন্তু বেড়ে যায়। এতক্ষণ সিসমিক তরঙ্গ কিন্তু এস তরঙ্গ, এতক্ষণ পি তরঙ্গ বাড়ছিল, এখানে এস তরঙ্গ বেড়ে যায়। ঠিক আছে, এই যে তরঙ্গ জিনিসটা কি, এটার জন্য ভূমিকম্পের বিষয় হচ্ছে একটু ভালোভাবে বুঝতে হবে। আপাতত শুধু পি আর এস গুলোকে একটু মনে রাখার চেষ্টা করুন। আশা করছি আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কি কোন তরঙ্গটা হচ্ছে তরল অংশে মানে বেশি হচ্ছে ভালোভাবে যেতে পারে, আর কোনটা হচ্ছে কঠিন অংশে, অনুগ্রহ করে সেগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তো এবার এখানে একটা জিনিস বলে দিই, যদি বলে
কি ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল দুটোর মধ্যে কোন বিযুক্তি রেখা আছে? রেপিক্তি। এবার ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আমরা আরো কি বলতে পারি? প্রোফেসিমা। আর নিম্ন গুরুমণ্ডলকে কি বলতে পারি? নিফেসিমা। তো প্রোফেসিমা আর নিফেসিমা এই দুটোর বিষয়ে আগের ভিডিওতে বলেছি। এই প্রোফেসিমা নিফেসিমার মাঝেও কিন্তু কে আছে? না সেম এই রেপিক্তি বিযুক্তি রেখা। ঠিক আছে, নেক্সট এবার আছে কি না গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা কি না গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে আছে বলতে পারি, বা নিম্ন গুরুমণ্ডল আর ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল বা বহিঃ কেন্দ্রমণ্ডলের মাঝেও আছে আমরা বলতে পারি। দুটোর মধ্যে কিন্তু কোনো ভুল হবে না। একটু এইগুলো বোঝা একটু কষ্টকর, এই জন্য ছবি এঁকে যদি আপনারা জিনিসগুলো বোঝেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য একটু ভালো করে ধরে ধরে জিনিসগুলো বুঝবেন। তো এটা গভীরতা কত আছে? 2900, অর্থাৎ যেখানে গিয়ে গুরুমণ্ডল শেষ হচ্ছে 2900 কিলোমিটারে, সেখান থেকে হচ্ছে কি না এই বিযুক্তি রেখা অবস্থিত, তারপরে শুরু হয়ে যাচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, পি তরঙ্গের গতি এখানে কমে যায় আর এস তরঙ্গ থেমে যায়। আচ্ছা, জাস্ট মাইনর ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, পি তরঙ্গ হচ্ছে এমন তরঙ্গ যেটা কঠিন এবং তরল উভয়ের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে, কিন্তু এস তরঙ্গ মূলত হচ্ছে কি না তরলের মধ্যে দিয়ে যেতে পারে না, শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে যেতে পারে। তো যখন পি তরঙ্গ আর এস তরঙ্গকে একসাথে ছাড়া হলো তখন দেখা গেল কি না ভূত্বক ছিল, পার করে গেল। তারপরে গুরুমণ্ডল ছিল, গুরুমণ্ডলেও হচ্ছে যদি বা অর্ধ তরল অংশ অ্যাস্থেনোস্ফিয়ার ছিল, কিন্তু সেটাকেও পার করে গেল। কিন্তু এই যে মানে বহিঃকেন্দ্র মণ্ডলে এসে এই যে সিসমিক ওয়েভ, যেটা হচ্ছে কিনা শুধু কঠিন জিনিসের মধ্যে দিয়ে যায়, সম্পূর্ণ থেমে গেল। আর পি ওয়েভ কি না সেটা হচ্ছে পি তরঙ্গ কঠিন এবং তরল দুটোর মধ্যে দিয়েই যায়, সুতরাং এখানে কি হলো না গতিটা কমে গেল। এর থেকে মানে বিজ্ঞানীরা কি বুঝলো কি এই যে স্তরটা এটা কিন্তু তরল স্তর। ঠিক আছে, তারপরে কি এখানে হচ্ছে ঘনত্ব অনেকটা বেশি, যেহেতু লিকুইড এই জন্য এদের ঘনত্ব মানে এরপর থেকে ঘনত্বটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, কোর ম্যান্টেল বাউন্ডারি এটাকে হচ্ছে কিন্তু সিএমবিও বলা হয়, কোর ম্যান্ডেল বাউন্ডারি মানে কেন্দ্র গুরুমণ্ডল সীমানা। ঠিক আছে, আচ্ছা এটা কে হচ্ছে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন বেনো গুটেনবার্গ। ঠিক আছে, আর এটা এখান থেকে কিন্তু পি ওয়েভ শ্যাডো জোন মানে কারণে এটাকে হচ্ছে আবিষ্কার করা হয়েছে। পি ওয়েভ শ্যাডো জোন মানে এটা হচ্ছে পি তরঙ্গের ছায়া, ছায়াবৃত্ত ছায়া জোন। তো সেখান থেকে হচ্ছে এটাকে কিন্তু মানে বোঝা গেছে কি এখানে এই তরঙ্গ এই যে রেখাটা বিযুক্তি রেখাটা সেটা আছে। ঠিক আছে, তো এবার পি ওয়েভ শ্যাডো জোনটা কি? না ঠিক আছে, পি ওয়েভ স্যাটোজনটা আপাতত আপনাদের মনে রাখার দরকার নেই, বেশি চাপের হয়ে যাবে। এটা হচ্ছে ভূমিকম্পের সময় যখন আপনারা পরবর্তীকালে ভূমিকম্প গিয়ে পড়বেন তখন হচ্ছে আপনারা এই বিষয়টা জেনে নেবেন। আপাতত মনে রাখার জন্য এই এই জিনিসটা কেটে দিচ্ছি, এই জিনিসটাকে আপাতত মনে রাখার দরকার নেই। ঠিক আছে, নেক্সট কি আছে? হ্যাঁ, আমাদের লাস্ট বিযুক্তি রেখা হচ্ছে কি না লেহম্যান বিযুক্তি রেখা। লেহম্যান বিযুক্তি রেখাটা কি? এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে কিন্তু এটা অবস্থিত। এই লেহম্যান বিযুক্তি রেখা কত কিলোমিটারে রয়েছে? 5150। যদি আপনারা এই বিযুক্তি রেখাগুলো কোন কিলোমিটারে আছে একবার মনে রাখতে পারেন তাহলে আপনারা এটাও বুঝতে পারবেন কি মানে কোন সীমানা থেকে কোন গভীরতা থেকে কোন স্তরটা শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে পি তরঙ্গ চলে না, কিন্তু এস মানে পি তরঙ্গ চলে এস তরঙ্গ চলে এবং এদের গতিবেগ অনেক বেড়ে যায়। সুতরাং এস তরঙ্গ কি হয়েছিল না বহিঃকেন্দ্র মণ্ডলে এসে আটকে গেছিল, থেমে গেছিল। তারপরে আবার যখন হচ্ছে মানে সেটা এতে প্রবেশ করেছে অন্তঃকেন্দ্র মণ্ডলে তার স্পিড বেড়ে গেছে। আর পি তরঙ্গ যেটা কিনা হচ্ছে বহিঃকেন্দ্র মণ্ডলে এসে একটু স্লো হয়ে গেছিল সেটা আবার মানে অন্তঃকেন্দ্র মণ্ডলে এসে স্পিড বেড়ে যায়। এর মানে এই স্তরটা কি না কঠিন স্তর। ঠিক আছে, বাইরে হচ্ছে তরল দিয়ে ঘেরা কিন্তু ভেতরে কঠিন। কে এটা আবিষ্কার করেছিলেন? 1936 সালে ইঞ্চ লেম্যান। ঠিক আছে, তিনি হচ্ছে এই যে স্তরটা এটা হচ্ছে প্রমাণ করেছিলেন 1936 সালে। আর তারই সাথে তিনি কি অন্তঃকেন্দ্রমণ্ডলের অস্তিত্বের বিষয়ে প্রমাণ দিয়েছিলেন। তো আজকের এতটাই ছিল
কি আমরা এর আগে হচ্ছে ভূত্বকের বিষয়ে করেছি, আমরা গুরুমণ্ডলের বিষয়ে করেছি। আজকে আমরা কেন্দ্রমণ্ডল এবং বিযুক্তি রেখাগুলোর বিষয়ে পড়ে নিয়েছি। জিনিসগুলোকে ছবি আকারে যেভাবে বলেছি, আগে যে ছবি ভি যে ছবিগুলো, সেই ভি ছবিগুলোকে এঁকে যেখানে যেগুলো বললাম সেগুলো একটু পয়েন্ট আউট করে নেবেন। করলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, না হলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে? এতটা পর্যন্ত মনে রাখুন। আর এরই সাথে কি আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করলাম। তো দেখা হচ্ছে পরের ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন এবং ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করুন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।